হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে নিফটি 24,484, প্রায় 271 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এবং একটা টাইমে নিফটি কিন্তু 24,500 ক্রুশিয়াল যে রেসিস্ট্যান্স ছিল সেটাকে কিন্তু ভেঙে দিয়েছে, বাট ফাইনালি কিন্তু ক্লোজিং দিতে পারেনি 24,500 উপরে। অন্যদিকে ব্যাংক নিফটি 52,317, অর্থাৎ কেবলমাত্র 110 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে। আজকেও কিন্তু এফআইআই ডিআইআই একটি অ্যাক্টিভিটি একই রকমের আছে। ডিআইআই আজকে প্রায় 4,889 কোটি টাকার বাই করেছে, এফআইআই 4,446 কোটি টাকার সেল করেছে। ফ্রেন্ডস, আজকের দিনটা হতে পারে হিস্টোরিক একটা দিন, কারণ কি ইউএস ইলেকশন আপনারা ভালো করেই জানেন। ইউএস এমন একটা দেশ যারা কিন্তু সবচেয়ে স্ট্রংগেস্ট ইকোনমি, এবং ইউএস এর যে প্রেসিডেন্ট বা তাদের দলের যে পলিসি সেটা কিন্তু সারা বিশ্বকে কিন্তু কোথাও না কোথাও প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে আজকে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আজকে ইউএস এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তারপরে উনি যে বক্তব্যটা দিয়েছেন, যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এর কিন্তু অনেক লং টার্ম এফেক্ট অবশ্যই আছে। আজকে বুঝতে পারবেন না, বাট ওভার এ পিরিয়ড অফ টাইম আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন। বলেছেন, আই এম নট গোয়িং টু স্টার্ট ওয়ার, আই এম হেয়ার টু স্টপ ওয়ার। Donald Trump vowed to stop all the wars going across the globe. Referring to Israel-Hamas and Russia-Ukraine conflict, Trump said, "We did not have wars for 4 years. I am going to stop wars." অর্থাৎ আমি আমার যে বিগত 4 বছরের শাসন ছিল তাতে কিন্তু আমি কোনো ওয়ার স্টার্ট করিনি। এবং বর্তমান যে ওয়ার চলছে ইসরায়েল এবং হামাসের এবং রাশিয়া এবং ইউক্রেন কনফ্লিক্ট, এই সমস্ত যুদ্ধ আমি বন্ধ করব। ইউএস এর মতো একটা দেশের প্রেসিডেন্টের কিন্তু এই কথার কিন্তু হিউজ ইম্প্যাক্ট আছে। সুতরাং, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু হিস্টোরিক্যালি আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্পের যে আগের টেনিওরে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এর আগের টার্মে কিন্তু ডাইরেক্ট এর জন্য ডোনাল্ড ট্রাম্পের জন্য কিন্তু ওখানে প্রচারে গেছিলেন, ঠিক আছে। এবারে যদিও আমরা কিন্তু কোনো সাইট নিইনি, বাট হিস্টোরিক্যালি কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা আলাদা র্যাপও আছে, খুব ভালো বন্ধুত্ব আছে। আর ভালো বন্ধুত্ব মানে কি, অনেক কিছু জিনিস কিন্তু আরামসে আদান প্রদান করা যেতে পারে। সুতরাং যদি যদি আজকে যেভাবে উনি কথাটা বলেছেন, তাতে যদি ধরুন রাশিয়া ইউক্রেন ওয়ারের উপর ইম্প্যাক্ট আসে, সবচেয়ে যে জিনিসটা প্রভাবিত হবে সেটা হচ্ছে ক্রুড অয়েল প্রাইস। ফ্রেন্ডস, আমরা কিন্তু 80% ক্রুড বাইরে থেকে কিন্তু কিনি। ক্রুড অয়েলের মধ্যে যদি স্টেবিলিটি আসে, যেমন ধরুন রাশিয়া হচ্ছে ওয়ান অফ দ্য বিশাল বড় এক্সপোর্টার ক্রুডের, প্লাস গালফ রিজিয়নে যে এখন গন্ডগোল চলছে, তো সব মিলিয়ে ক্রুড অয়েলের প্রাইস কিন্তু নিচে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এবং ক্রুড অয়েল যদি নিচে আসে, তাহলে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সমস্ত ক্রুড রিলেটেড বাজেট আছে, আমাদের কিন্তু ধরুন আজকে 84-85 টাকা করে একটা এক ব্যারেল কিনতে হয়, কি বলে $1 দিয়ে আমরা ক্রুড কিনি। তাহলে সেক্ষেত্রে ক্রুডের ক্ষেত্রে যদি আমরা বেনিফিট পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অ্যাক্রস
মানে অলমোস্ট অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা তার প্রভাব পাবো। যেমন ধরুন ফার্স্ট, পেন্ট সেক্টর। পেন্ট সেক্টরে কিন্তু ক্রুডের এফেক্ট আছে, মানে কি ওই ক্রুড কাজে লাগে। দ্বিতীয়ত হচ্ছে সিমেন্ট, সিমেন্ট সেক্টরে লাগে। তৃতীয়ত হচ্ছে এভিয়েশন সেক্টরে লাগে। চতুর্থত হচ্ছে টায়ার সেক্টরে লাগে। পঞ্চমত হচ্ছে কেমিক্যাল সেক্টরে লাগে। তাহলে এতগুলো সেক্টরের উপরে কিন্তু তার প্রভাব আসতে পারে। অন্যদিকে দেখা গেছে হিস্টোরিক্যালি ডোনাল্ড ট্রাম্প কিন্তু গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল পজিশনকে কিন্তু অ্যাব্রুট করে দেয়। অর্থাৎ বর্তমান যে মানে ইকুয়েশনে গ্লোবাল অর্থনীতি চলছে সেখানে কিন্তু সে অনেক বেশি ডিসরুপশন আনে। যেমন ধরুন চায়নার ক্ষেত্রে কিন্তু সে অনেক বেশি মানে প্রেসার ক্রিয়েট করে রাখে চায়নার উপরে। চায়নার উপরে যদি প্রেসার করা হয়, প্রেসারে রাখা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু সেটা কিন্তু পজিটিভ। কারণ আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু মানে সবে আমরা কিন্তু একটা বড় শুরুয়াত করতে চাইছি। সুতরাং যদি আজকে ডোনাল্ড ট্রাম্প চায়নার উপরে যদি ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে শুরু করে অন্যান্য সেক্টরের ক্ষেত্রে সে যদি বিভিন্ন রকমের ট্রেড এম্বার্গো আনে, তাহলে তার ডাইরেক্ট বেনিফিশিয়ারি হবে কিন্তু ইন্ডিয়া। তো যাই হোক, আজকে ট্রাম্পের এই জেতার পরে তাতে কি হয়েছে না, ইউএস ফিউচার এখনো পর্যন্ত প্রায় 3% উপরে কিন্তু ট্রেড করছে। এখনো তাদের মার্কেট খুলেনি, হয়তো 8টার দিকে খুলবে বা আজকে ছুটিও থাকতে পারে। বাট ফিউচার মার্কেটে ওদের যে ট্রেডিংটা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ডাউ জোন্স অল টাইম হাইতে ট্রেড করছে। এবং মানে ডাউ, নট অনলি ডাউ জোন্স, নাসডাক, S&P 500 সবাই কিন্তু উপরে ট্রেড করছে। এবং অন্যদিকে রাশিয়ান মার্কেটও পজিটিভে ট্রেড করছে। মাইল্ড নেগেটিভ দেখা যাচ্ছে কিন্তু চায়নার মার্কেটে। ওকে, তাহলে গ্লোবাল যে ট্রেড পলিসিতে ডিসরুপশন আসবে এবং ক্রুড অ্যান্ড গ্যাস প্রাইস মে কাম ডাউন, যেটার কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারি হবে কে না, ইন্ডিয়া। ওকে, আরো দুটো সেক্টর, যেমন ধরুন ফার্মা সেক্টর। এর আগের বারে দেখুন যখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন তখন কিন্তু করোনার মানে জাস্ট শুরুটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রায় সেই টাইমটাতে। তখন কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু আমেরিকাকে বিভিন্নভাবে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, তখন নট অনলি ইউএস, ইউরোপকে কিন্তু ফার্মা সেক্টরে প্রচুর পরিমাণে কিন্তু মানে হেল্প করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প আসাতে ফার্মা সেক্টর কিন্তু ইউএসএ তে আরো বেশি বড় আকারে, আমরা যদিও বা প্রচুর এক্সপোর্ট করি ইউএসএ তে বলুন বা ইউরোপিয়ান কান্ট্রি বলুন বা রাশিয়া বলুন, সবাই করি কিন্তু বাট পেনিট্রেশনটা আরো বেশি আকারে হবে। এবং ডিফেন্স কোলাবোরেশন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হতে পারবো। কিন্তু অল আর মানে অ্যাজ পার মানে ওনার বক্তব্য অনুযায়ী। কিন্তু পলিটিশিয়ানরা বলে অনেক কিছু, কাজের ক্ষেত্রে কি করবে না করবে সেটা কিন্তু $1,000,000 কোশ্চেন। সুতরাং এখন আমাদের ওয়েট করতে হবে যে বাস্তবে উনি কি কি জিনিস মানে বাস্তবায়িত করার জন্য এগোচ্ছেন। যেভাবে বাস্তবায়িত হবে সেইভাবে কিন্তু বিভিন্ন সেক্টরে তার প্রভাব পড়বে। ফ্রেন্ডস, সবচেয়ে যে সেক্টরটা বেশি উপকৃত হবে সেটা হচ্ছে আইটি স্টক। কারণ আপনারা ভালো করেই জানেন এর আগের বারে যখন ফার্স্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএ তে প্রেসিডেন্ট হিসাবে দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু উনার যে পলিসিতে ইন্ডিয়া খুব আতঙ্কিত ছিল। কারণ উনি হচ্ছেন ইমিগ্রেশন, অর্থাৎ বাইরের দেশ থেকে লোক এসে আমেরিকাতে চাকরি বাকরি সব ছিনিয়ে নিচ্ছে। সুতরাং তার স্লোগান ছিল যে আমরা বাইরের লোককে না চাকরি দিয়ে দেশীয় লোককে চাকরি বাকরি দিতে চাই। সেই সময় কিন্তু যত সমস্ত আইটি কোম্পানিগুলো ছিল তারা কিন্তু এর এফেক্ট পেয়েছে।
অ্যাজ এ রেজাল্ট তারা তাদের পলিসি চেঞ্জ করেছে এবং তারা তাদের পলিসি চেঞ্জ করে তারা কিন্তু অলরেডি তাদের যে এনভায়রনমেন্টটা প্রো ট্রাম্প করে রেখেছে। তার মানে বর্তমান ক্ষেত্রে মানে আবার ট্রাম্প আসার পরে কিন্তু এবারে কিন্তু তারা ডাইরেক্টলি এসবের জিনিসের সুফল পাবে, প্লাস রেট কাট আরো অ্যাগ্রেসিভ হবে। তাই আইটি কন্ট্রাক্ট আমরা কিন্তু অনেক বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সুতরাং ফ্রেন্ডস, যে সমস্ত আইটি সেক্টরে ভালো রিট্রেসমেন্ট দিয়েছে সেই সমস্ত শেয়ারে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু পজিশন আস্তে আস্তে করে কিন্তু নিতে পারেন, ঠিক আছে। আর হুড়মুড় করে কিন্তু সব সেক্টরে কেনাকাটা করবেন না, ওয়েট, আস্তে আস্তে দেখুন এবং টাইম বিং মানে খুব স্লো, অত্যন্ত অবজার্ভ করে করে কিন্তু এগোতে পারেন। বাট আইটি এবং কি বলে আইটি এবং আমাদের যেটা ইয়ে কেমিক্যাল, এই দুটো সেক্টরের উপর কিন্তু আপনারা নজর রাখুন। যেমন ধরুন আইটি স্টকের ক্ষেত্রে যদি বলি, আইটি স্টকে আমি যেগুলোকে আমার পছন্দের যে সমস্ত জিনিস, যেমন ধরুন দেখুন ইনফোসিসের চার্ট আমার খোলা আছে মান্থলি ক্যান্ডেলে। ফ্রেন্ডস দেখুন আইটি কিন্তু উপরে এই যে জায়গাটা থেকে কিন্তু দেখা যাচ্ছে এই রেঞ্জটার মধ্যে কিন্তু আইটি ইনফোসিসের শেয়ার কিন্তু মুভ করছিল। এবারে ইনফোসিস কিন্তু ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট ক্লিয়ার মানে কমপ্লিট হয়ে গেছে এবং সাপোর্ট লাইনে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু ইনফোসিস উঠতে চেষ্টা করছে। ইনফোসিসের প্রথম যে টার্গেটটা হবে, আমি যেটা আপনাদেরকে এর আগে বলেছি, ধরুন এই জায়গা থেকে অর্থাৎ এটার যদি লো দেখি 1120 আর এখানকার যদি হাই দেখি তাহলে সেটা হচ্ছে 1805, অর্থাৎ 1120 থেকে 1805 মানে প্রায় ধরুন 700 পয়েন্ট ফার্স্ট টার্গেট হবে এখান থেকে। অর্থাৎ আপনি 1800 থেকে 700 অর্থাৎ 2500 কিন্তু ইনফোসিসের ফার্স্ট টার্গেট হবে। এবং তারপরে যদি আপনি এর মধ্যে ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগাতে চান তাহলে ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী তার কিন্তু পরের টার্গেট গুলো আস্তে আস্তে করে চলে আসবে। সেক্ষেত্রে যে নেক্সট টার্গেট যেটা হচ্ছে 2800 3500 এই সমস্ত লেভেল পর্যন্ত কিন্তু ওভার এ পিরিয়ড অফ 1 or 2 ইয়ার কিন্তু চলতে পারে। আচ্ছা, আরেকটা কথা যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেলাম, ফ্রেন্ডস দেখুন নরেন্দ্র মোদী গভর্নমেন্টের কিন্তু দিস ইজ দা মানে নরেন্দ্র মোদীর হতে পারে দিস উইল বি দা লাস্ট টার্ম, কারণ কি তাদেরই পলিসিতে আছে নরেন্দ্র মোদী এরপরে হয়তো আর প্রধানমন্ত্রী হবে না। সুতরাং নরেন্দ্র মোদীর এক তো আমরা জানি যে হিস্টোরিক্যালি আমরা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ডের মধ্যে চলছি, তার উপর ট্রাম্প ক্ষমতায় এসে যাওয়ার পরে কিন্তু অপরচুনিটি কিন্তু কেউ ছাড়বে না। সুতরাং আমরা একটা হিস্টোরিক্যাল মানে বুল রান দেখতে পারি বিভিন্ন সেক্টরে, তার মধ্যে হতে পারে সেটা আইটিতে হতে পারে সেটা কেমিক্যালে হতে পারে, ঠিক আছে। তো তাহলে ইনফোসিসকে দেখালাম। আরেকটা শেয়ার আমি বারবার ধরে আপনাদের সঙ্গে চর্চা করেছি, যেমন ধরুন বিড়লা সফট কিন্তু অত্যন্ত একদম কারেকশন লেভেলে কিন্তু আছে, রিট্রেসমেন্টটা কমপ্লিট করেছে। আপনি যদি দেখেন তার যে রিট্রেসমেন্ট, এই যে রিট্রেসমেন্ট ফিবোনাকি রিট্রেসমেন্ট কমপ্লিট করে সে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফার্স্ট মান্থের লেভেলে আছে, ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে আছে রিট্রেসমেন্টের পরে, ঠিক আছে। দেখুন ফ্রেন্ডস হাই চলে গেছিল 800 কাছাকাছি, ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখুন 0.551.95, কিন্তু এবারে কিন্তু সে লো কত গেছিল, লো গেছিল 536, অর্থাৎ 0.5 এবং 0.618 এর একটু মানে মাঝামাঝি থেকে কিন্তু সে কিন্তু এবং এই সাপোর্ট লাইনের কাছ থেকে সে কিন্তু সাপোর্ট নিয়ে উঠছে। সো ইট উইল বি এ হেলদি লং টার্ম একটা ট্রেন্ড এখান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হতে পারে। তো ফ্রেন্ডস এই দুটো শেয়ার
বা অন্যান্য যে সমস্ত আইটি স্টক আছে, যেমন ধরুন লার্সেন এন্ড টুব্রো ইনফো, এই যে দেখুন এলটিআই মাইন্ডট্রি এখনো কিন্তু সে তার এর আগের বারের যে হাই, সেই হাই এর কাছে যেতে তার এখনো 20% বাকি আছে। এখনো পর্যন্ত সে কিন্তু 20% বাকি আছে। সে এই হাই টাচ করবে এবং এই হাই টাচ করার পরে দেখুন বিজনেস ঠিক অটোমেটিক্যালি চলে আসবে। এই হাই টাচ করার পরে দেন সে তার নেক্সট টার্গেটের দিকে যাবে এবং আপনি দেখবেন আগামী 1.5-2 বছরের মধ্যে এই যে এই সমস্ত শেয়ার হয়তো দেখা যাবে 10,000 এর লেভেল টাচ করে গেছে। তো ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি কেবলমাত্র চার্টে যেভাবে দেখছি আমি কিন্তু সেইভাবে আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আমার কথা শুনে আপনারা কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।